শৌকত আলীর লেখা কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পটা শুধু একটা সাধারণ গল্প নয়, বুঝলেন? এটা আসলে আদিবাসী উচ্ছেদ, শিল্পায়নের আগ্রাসন আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক লড়াইয়ের দলিল। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারগুলোর গভীরে যাব। সাঁওতাল বস্তি উচ্ছেদের যে মর্মান্তিক ট্র্যাজেডি আর গল্পের পড়তে পড়তে লুকিয়ে থাকা মানুষের মনের জটিল সব দিক, চলুন সেগুলোই ধাপে ধাপে উন্মোচন করি। আচ্ছা, চলুন মূল বিষয়টাতে ঢুকা যাক। একবার কল্পনা করুন তো, জীবনের একেবারে শেষ প্রান্তে এসে যদি কেউ দেখে যে তার নিজের চেনা ঘরবাড়ি, সারা জীবনের ইতিহাস সবকিছু চোখের সামনে চিরতরে মুছে ফেলা হচ্ছে, তখন মানুষের মন আসলে এই পরিস্থিতির সাথে কিভাবে মানিয়ে নেয়? শৌকত আলী তার এই গল্পের মূল চরিত্র বৃদ্ধ সাঁওতাল মডল কপিল দাসের মাধ্যমে ঠিক এই ভয়াবহ মানসিক অবস্থারই একটা নিখুঁত ছবি এঁকেছেন। আমরা দেখব চরম অসহায়ত্বের মুখে একজন মানুষের মন কিভাবে তার অতীতকে আঁকড়ে ধরে বাস্তবতার সাথে এক অঘোষিত লড়াই শুরু করে দেয়। বাতাস উঠলে এখন টাঙনের পানিতে কাঁপন লাগে না। পানির স্রোত তেমনি ধীর, তেমনি শান্ত। গল্পের শুরুতেই টাঙন নদীর এই যে শান্ত ধীর একটা রূপ আমরা দেখি, এটা কিন্তু কাকতালীয় কিছু নয়। এই ধীর স্রোতটা হল বৃদ্ধ কপিল দাসের বর্তমান মানসিক অবস্থারই একদম নিখুঁত একটা প্রতিচ্ছবি। চারিদিকে এত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু কপিল দাস যেন শীতের মিষ্টি রোদে পিঠ এলিয়ে দিয়ে এক ধরনের ঘোরের মধ্যে আছেন। টাঙনের পানি যেমন কাঁপছে না, ঠিক তেমনি কপিল দাসের ভেতরেও শুরুতে কোনো উত্তেজনা বা অস্থিরতা নেই। তিনি যেন নিজেকে বাইরের এই গোটা জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছেন। আর এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করা যায়। একদিকে দেখুন প্রকৃতির কি শান্ত রূপ, সেই টাঙন নদী, চারপাশে সবুজ বনানী, আর ঠিক তার বিপরীতে এই প্রশান্তিকে চিরে ফেলছে চিনিকলের ভারী ট্রাক আর খামারের ট্র্যাক্টরের একটানা সেই কর্কশ ঢক ঢক শব্দ। এই যে তীব্র একটা বৈপরীত্য, এটা শুধু শব্দের নয়, কিন্তু এটা মূলত প্রকৃতি আর যন্ত্রদানবের এক বিশাল সংঘাতের প্রতীক। সাঁওতালদের আদিম শান্ত জীবনের ওপর কিভাবে আধুনিক শিল্পায়নের এই যান্ত্রিক আগ্রাসন চেপে বসছে, এটা তারই স্পষ্ট ইঙ্গিত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এত কোলাহলের মধ্যেও আমাদের কপিল দাস একেবারে নিশ্চুপ। এই যে তার নিশ্চুপ থাকা, এর পেছনে আছে এক অদ্ভুত জীবন দর্শন। কপিলদেব মনে করেন জীবনের জন্ম, মৃত্যু, চারপাশের এত কোলাহল সবকিছুই শেষ পর্যন্ত একটা নিরবচ্ছিন্ন স্রোতে এসে ঠিকই মিশে যায়। সবই একটার সঙ্গে আরেকটা শেষ পর্যন্ত মেলানো। তার কাছে মানুষের ক্ষোভ, রাগ বা আনন্দ আলাদা কিছু নয়। বয়সের ভারে আর জীবনের বিশাল অভিজ্ঞতায় তার ভেতর এমন একটা গা ছাড়া তৃপ্ত ভাব তৈরি হয়েছে, যা তাকে এই প্রচণ্ড যান্ত্রিক কোলাহলের মাঝেও একদম শান্ত আর নির্লিপ্ত করে রেখেছে। স্মৃতির মানচিত্র, সোনালী অতীত। তো চলুন এবার আমরা কপিল দাসের বর্তমান থেকে একটু পেছনে ফিরে যাই এবং দেখি কিভাবে তার এই স্মৃতিগুলো ধীরে ধীরে উন্মোচিত হয়। কপিল দাসের এই নির্লিপ্ততা কিন্তু সবসময় ছিল না। বর্তমানের এই চরম অসহায়ত্ব থেকে বাঁচতে তার মন বারবার ছুটে যায় অতীতের কিছু খণ্ডচিত্রে। একবার ভাবুন, কৈশোরে তিনি কেমন ছিলেন। একদম নিখুঁত এক তীরন্দাজ, সাথে থাকত একটা কালো শিকারী কুকুর। আর যৌবনে তার প্রতিবাদের তেজ এতই বেশি ছিল যে মানুয়েল পাদ্রিকে তো সোজা টাঙনের ভরা নদীতে ধাক্কা মেরেই ফেলে দিয়েছিলেন। আবার প্রাপ্তবয়স্ককালে সেই তিনি আধিয়ার কৃষকদের পক্ষে দাঁড়িয়ে মহাজনের ধান পর্যন্ত বিলিয়ে দিয়েছিলেন। এই স্মৃতিগুলো আমাদের চোখের সামনে একটা জিনিস খুব পরিষ্কার করে দেয়। কপিল দাস কখনোই এমন অসহায় কোনো বৃদ্ধ ছিলেন না। তিনি ছিলেন পুরো দস্তুর একজন বিদ্রোহী, তেজি শিকারী আর সাঁওতাল সমাজের যোগ্য একজন মডল বা নেতা। বাস্তবতার আগ্রাসন, উচ্ছেদ, স্মৃতির এই আরামদায়ক উষ্ণতা কিন্তু খুব বেশি সময় স্থায়ী হয় না। বর্তমানের রূঢ় বাস্তবতা হঠাৎ করেই সবকিছু ওলটপালট করে দেয়। কপিল দাস হঠাৎ দূর থেকে খেয়াল করেন নদীর উঁচু পাড়ে দাঁড়িয়ে খুব পরিপাটি জামাকাপড় পরা ম্যানেজার আর মহাজন সাঁওতাল বস্তির দিকে আঙুল তুলে কি যেন একটা হিসাব কষছে। এই দৃশ্যটা কিন্তু গল্পের এক চরম অশুভ সংকেত। এই মানুষগুলো এখানে এমনি এমনি জমির মাপযোগ করতে আসেনি। তারা আসলে ছক কষছে কীভাবে এই আদিবাসী মানুষগুলোর যুগ যুগ ধরে সাজানো সংসারটাকে মাটির সাথে গুড়িয়ে দেওয়া যায়। আর এই অশুভ সংকেতটাই একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো এসে পড়ে তরুণ সলিমুদ্দিনের একটা কথায়। সে অবলীলায় বলে বসে, তোমার বসতটা এইবার উঠায় দিবে, এঠে এবছর ট্র্যাক্টর চলিবে। ভাবা যায়, যুগের পর যুগ ধরে গড়ে ওঠা একটা গোটা সম্প্রদায়ের বসতবাড়ি চোখের পলকে একটা বাণিজ্যিক ফসলের ক্ষেত হয়ে যাবে। এখানে একটা ব্যাপার জানিয়ে রাখি, ৬০ বা ৭০-এর দশকে শিল্পায়নের প্রসারের সময় ঠিক এইভাবেই কিন্তু বহু আদিবাসী জনপদ রাতারাতি মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছিল। মহাজনের এই নির্মম সিদ্ধান্তটা আসলে সেই বৃহত্তর বাস্তবতারই একটা ছোট কিন্তু ভীষণ ভয়ঙ্কর রূপ। ট্র্যাক্টর চলে আসবে সংসারের বুকের ওপর? খবরটা শুনে কপিল দাস আক্ষরিক অর্থেই স্তব্ধ হয়ে যান।
তার কাছে ব্যাপারটা একেবারে অবিশ্বাস্য। ট্র্যাক্টর তো এতদিন শুধু খামারের জমিতেই চলত, তাই না? সেটা মানুষের ভিটেমাটির সীমানা পেরিয়ে একেবারে ঘরের বুকের ওপর দিয়ে কিভাবে চলতে পারে? শিল্পায়নের এই যন্ত্রদানব যে মানুষের স্মৃতি, আবেগ আর ঘরকন্যাকে এভাবে নির্মমভাবে পিষে ফেলতে পারে, সেটাই বৃদ্ধ সাঁওতাল নেতার চিন্তারও একদম বাইরে ছিল। তার এই যে ঘোর অবিশ্বাস, এটা আসলে শুধু একজন মানুষের নয়, বরং একটা গোটা সংস্কৃতির অসহায়ত্বের আর্তনাদ, বার্ধক্য এবং একাকিত্বের ভার। বাস্তবতার এই চরম ধাক্কাটা কপিল দাসকে এনে দাঁড় করিয়ে দেয় জীবনের সবচেয়ে কঠিন এবং নির্মম সত্যের সামনে। যে মানুষটা একসময় পুরো সমাজের মাথা ছিলেন, আজ তিনি শারীরিক এবং সামাজিকভাবে কতটা কোণঠাসা হয়ে পড়েছেন, সেটা এই পর্যায়ে এসে খুব মর্মান্তিকভাবে ফুটে ওঠে। তুই বুড়া মানুষ হে, মরল, তোর কিছু করার নাই। এই কথাটা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক একটা দিক। কথাটা চারপাশ থেকে, এমনকি নিজের মাথার ভেতর থেকেও বারবার প্রতিধ্বনিত হতে থাকে। এটা যেন একটা বিশাল পাথরের মতো তার বুকের ওপর চেপে বসে আর পদে পদে মনে করিয়ে দেয় যে বর্তমানের সমাজে তার আর কোনো দাম নেই, কোনো ক্ষমতাই অবশিষ্ট নেই। আর এই ব্যাপারটা খুব দারুণভাবে ফুটে উঠেছে দুটো ভিন্ন জগতের তুলনার মাধ্যমে। একদিকে দেখুন, উচ্ছেদের মতো এত বড় একটা জীবনমরণ সংকট নিয়ে গ্রামের পুরুষরা, এমনকি কপিল দাসের নিজের ছেলেও খুব শান্ত ও গম্ভীরভাবে সভা করছে। অথচ অন্যদিকে কপিল দাসকে সেই সভা থেকে সরিয়ে রাখা হয়েছে বাচ্চাদের সাথে। তিনি সেখানে বসে বসে বাঘ শিকারের সব অসংলগ্ন এলোমেলো গল্প বলে সময় পার করছেন। এই মুহূর্তের সবচেয়ে জরুরি সিদ্ধান্তগুলো থেকে তাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। তিনি এখন আর সেই দাপুটে নেতা নন, কেবলই বাচ্চাদের গল্প শোনানোর একজন বুড়ো দাদু। পরিস্থিতি একেবারে হৃদয় বিদারক হয়ে যায় যখন তার নিজের জন্ম দেওয়া ছেলে মাহিন্দের তাকে বড়দের সেই সভা থেকে রীতিমতো তাড়িয়ে দেয়। তুই এখন যা তো বাবা, বুড়া মানুষ, তুই এসবের কি বুঝিস? নিজের সন্তানের মুখের এই অবজ্ঞা কপিল দাসকে ভেতর থেকে একেবারে চুরমার করে দেয়। এটা শুধু একটা সাধারণ অপমান নয়, এটা হলো তার চরম ক্ষমতাহীনতার সবচেয়ে রূঢ় স্বীকৃতি। তাকে সরাসরি বুঝিয়ে দেওয়া হলো যে তার অতীত অভিজ্ঞতা বা নেতৃত্বের আর কানাকড়ি মূল্য নেই এই নতুন সংকটে। চূড়ান্ত পর্ব, এক প্রতিবাদী প্রত্যাবর্তন। এখানেই শুরু হয় গল্পের সবচেয়ে শ্বাসরুদ্রকর এবং ক্লাইম্যাক্স অংশ। একজন সত্যিকারের শিকারী, একজন জন্মগত নেতা কি এত সহজেই হার মেনে নিতে পারে? কখনোই না। বাস্তব জগৎ যখন তাকে পুরোপুরি ছুঁড়ে ফেলল, ঠিক তখনই কপিল দাসের ভেতরের সেই ঘুমিয়ে থাকা আদিম সত্তাটা এক উন্মত্ত বিদ্রোহে ফেটে পড়ার জন্য জেগে উঠল। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক তীব্র অদম্য তাগিদে তিনি হঠাৎ করেই নিজের নাতির হাত থেকে বাঁশের ধনুকটা ছিনিয়ে নিলেন। তার হাত তখন থরথর করে কাঁপছে, বাচ্চারা চিৎকার করে বলছে, দাদু তুমি পারবে না। কিন্তু সবাইকে একেবারে অবাক করে দিয়ে বার্ধক্যের সেই কাপা হাতেই তিনি ধনুকটা নোয়ালেন এবং সফলভাবে তাতে ছিলা পরিয়ে দিলেন। তার এই রুগ্ন দুর্বল শরীরের ওপর এটা ছিল আদিম ইচ্ছাশক্তির এক চরম আর অবিশ্বাস্য বিজয়। এরপর তিনি যা করলেন তা সবাইকে আক্ষরিক অর্থেই পাথর করে দিল। তিনি একে একে 3টে তীক্ষ্ণ তীর হাতে তুলে নিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তিনি এই তীর কোনো নির্দিষ্ট মানুষের দিকে তাক করলেন না। তিনি সোজা ধনুকে তীর বসিয়ে তা ছুঁড়ে মারলেন সামনের ওই খুটখুটে অন্ধকারের দিকে। এই অন্ধকারটা কি? এটা আসলে তার সেই অজানা, অনিশ্চিত আর ভয়ঙ্কর ভবিষ্যতেরই একটা প্রতীক, যে ভবিষ্যতের বিরুদ্ধে সামনাসামনি লড়াই করার মতো আর কোনো বাস্তব অস্ত্রই তার হাতে নেই। চারপাশের পরিস্থিতি তখন একেবারে পাগলপাড়া। নাতি তার নিজের তীর হারানোর ভয়ে হাউমাউ করে কাঁদছে। হতবাক হয়ে যাওয়া নারী পুরুষেরা ভয় চিৎকার করছে। দিনদাস তো রীতিমতো নির্দেশ দিচ্ছে বুড়োর হাত থেকে এক্ষুনি ধনুকটা কেড়ে নেবার জন্য। কিন্তু এই সব হট্টগোল আর আতঙ্কের বিপরীতে কপিল দাসের চেহারাটা একবার কল্পনা করুন। তার মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত তৃপ্তির হাসি। তিনি যেন পুরোপুরি তার সেই কৈশোরে ফিরে গেছেন। জীবনে প্রথমবার নিখুঁত নিশানা ভেদ করলে যে আদিম আর নির্ভেজাল আনন্দ হয়, ঠিক সেই আনন্দে তিনি আত্মহারা হয়ে হাসছেন। চারপাশের কোনো বাধাই, কোনো চিৎকারই তাকে আর এক চুলো টলাতে পারল না। পেছনের সমস্ত কোলাহল, বাস্তবতার সব গ্লানিকে পুরোপুরি উপেক্ষা করে কপিল দাস একাই এগিয়ে চললেন সেই ঘন অন্ধকারের দিকে। 2 হাতে তীরধনুক নিয়ে তিনি যেন হারিয়ে গেলেন তার সেই স্বাধীন আদিম কৈশোরের মাঝে, যেখানে কোনো ট্র্যাক্টরের শব্দ নেই, যেখানে উচ্ছেদের কোনো ভয় নেই। তিনি আপন মনে শুধু তৃতীয় তীরটা প্রস্তুত করছেন, যেন এক অদেখা অপ্রতিরোধ্য যান্ত্রিক শক্তির বিরুদ্ধে তার এই মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতেই থাকবে। তো সবশেষে আমাদের সামনে যে সবচেয়ে জরুরি প্রশ্নটা থেকে যায়,
তা হল কপিল দাস যে ওই অন্ধকারের দিকে তীর ছুড়লেন সেটা কি কেবলই বয়সের ভারে আর অপমানে তার মস্তিষ্ক বিকৃতির একটা লক্ষণ, নাকি এটা একটা অপ্রতিরোধ্য শিল্পায়নের বিরুদ্ধে, একটা চরম ক্ষমতাহীন অবস্থার বিরুদ্ধে একজন আদিবাসী মানুষের নিজের কেড়ে নেওয়া পরিচয় আর মর্যাদা ফিরে পাওয়ার শেষ প্রতীকী এবং অত্যন্ত ট্র্যাজিক একটা লড়াই? বিষয়টা একটু গভীরভাবে ভেবে দেখবেন। আমাদের আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে।